নমস্কার, ওয়েলকাম টু অরিক্স ক্যালেডোস্কোপ। আজকে আরও একটা নতুন বই নিয়ে হাজির। আজকের বই হচ্ছে, থাম্বনেল দেখে অনেকে বুঝেই গেছেন, সুচিত্রা ভট্টাচার্যের নীল ঘূর্ণি। তো কেমন লাগলো? ভালো লেগেছে। সুচিত্রা ভট্টাচার্য ভিত্তিক লেখা, অনেকদিন পর একটা একদম পুরো বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে লেখা কোনো উপন্যাস পড়লাম। খুব ভালো লেগেছে বলবো না, কিন্তু হ্যাঁ, একদম যথাযথ লেখা। কোনো বোর হবেন না আপনি, একদম শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে রাখার সেই ব্যাপারটা রয়েছে। কারণ বেশি বড় না, 200 পাতার বই, কিন্তু প্রচুর ইভেন্ট রয়েছে। মানে একটা ইভেন্ট দিয়ে শুরু হয়, তার মধ্যে আরও সাব ইভেন্ট আসে, প্রচুর আসতেই থাকে। তো মানে এক মুহূর্ত আপনি বোর হওয়ার সুযোগ পাবেন না। এবার অনেকেই পড়েছেন সুচিত্রা ভট্টাচার্য, যারা লেখা ভালোবাসেন তাদের জন্য এই বইটা মানে পড়ে দেখা উচিত। এই বইটা একটু আন্ডার রেটেড, আমি জানি না কেন। কারণ বাকি কাচের দেওয়াল, দুই বসন্ত, দুই বসন্তই তো ছিল মনে হয়, নামটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। তারপর কাছের মানুষ, এই যে বইগুলো যে এরকম ভাবে মানুষজন হাইপ করে, মানে হ্যাঁ ওগুলো ভালো বই অবশ্যই, কিন্তু এই বইটাও কিন্তু সমগোত্রীয় বলবো না, কিন্তু হ্যাঁ ভালো বই। তো এই বইগুলো নিয়েও কথা বলা উচিত। যাই হোক, তো এবার অনেকে নাকশিট করতে পারেন যে এই বইটার যে টপিক, মানে যে বিষয় দিয়ে বইটা শুরু হয়, তো সেইটা একটু বেশি আউট অফ দ্য বক্স আর কি। হ্যাঁ সেরকম এক্সাম্পল আছে, কিন্তু খুব কম। কিন্তু সেই ব্যাপারটাকে নিয়ে উনি এরকম একটা উপন্যাস তৈরি করেছেন, তো অবশ্যই সাধুবাদ প্রাপ্য। বাস্তবধর্মী লেখা, বাস্তবে এই এক্সাম্পল যেটা বললাম সেটা কম হয়, কিন্তু হয়। তারপর ওই ঘটনার প্রেক্ষিতে কি কি হচ্ছে সেইগুলো মানে একটু কি বলবো, যে আপনি পড়ছেন তো পড়ে বলে এ বাবা এরকমও হয়। তো যেগুলো আর কি, মানুষ যদি একটা ব্যাপার নিয়ে ওভার থিঙ্কিং করে যে এরপরে স্টেপ কি কি হতে পারে, সেইগুলোই গল্পে হচ্ছে, মানে ওর্সড ভাবে আর কি। তো কেমন লাগলো, কি কি ভালো লাগলো, সেগুলো এবার আস্তে আস্তে আসি। আচ্ছা, এবার আমি এই গল্পটা নিয়ে একটু বলি। তো প্রথমে বলে রাখি, গল্পটা নিয়ে বলবো বটে, কিন্তু একটু কম্প্যাক্ট রাখার চেষ্টা করবো, কারণ এখানে প্রচুর জিনিস রয়েছে। সব বলা সম্ভব নয়, ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর সব বলে দিলে মজা নষ্ট। তো অনেকেই পড়েছেন, যারা পড়েননি তাদের জন্য ওইটুকু তোলা থাকবে। তো ওইখানে গল্প শুরু হয়, মেইন ক্যারেক্টার যে সে হচ্ছে দইতা। তো দইতা এমএসসির স্টুডেন্ট। তো সে একটা কলেজে পড়ে। সেই কলেজের যে প্রফেসর একজন আছে, সে বিরাট বড় সায়েন্টিস্ট। তো সেখানেই সে ক্লাসও করায়, সেখানে সে রিসার্চও করে আর কি। তো সেই দইদা সেই প্রফেসরের, তার পিতৃসম প্রফেসর, তার প্রেমে পড়ে যায়। আর সেটা যেমন তেমন ইনফ্যাচুয়েশন বা অবসেশন না, সেটা একেবারে মানে প্রেমিক প্রেমিকার মতো যেভাবে ভালোবাসা হয়, সেরকম ভাবে সে মানুষটার প্রতি তার ফিলিংস ভেতরে এসে পড়ে। তো সে সেইটাকেই কোনোভাবেই মানে সেটা থেকে বেরোতে পারে না, বেরোনোর চেষ্টাও করে না। মানে বরঞ্চ সে নিজেকে প্রশ্রয় দিচ্ছে, ঠিক আছে ভালোবাসা এরকম হতে পারে। মানে সবসময় যে মানে কনভেনশনাল বা অর্থোডক্স ওয়েতেই হবে তার তো কোনো ব্যাপার নেই। আমি মানে এরকম একজন মানুষকে ভালোবাসতেই পারি যে আমার বাবার বয়সী। হ্যাঁ, কারণ তার প্রতি আমার একটা শ্রদ্ধা আছে, সেই মানুষটাকে আমি অন্য চোখে দেখি। তো তার নিজস্ব মানে যুক্তি। যাই হোক, এবার এইখান থেকে মেন টার্ন নেয় প্রথম কিছু পাতা। এই চলতে থাকে যে কেন হয়, সে কেন এরকম ফিলিংস আস্তে আস্তে গ্রো করলো। এবার শুদ্ধ সত্য, না বোধিসত্ত্ব, যে যিনি প্রফেসর ছিলেন তার নাম হচ্ছে বোধিসত্ত্ব মজুমদার। তো তার ছেলের নাম হচ্ছে শুদ্ধ সত্য মজুমদার। তো তার কথা পরে আসে। তো বোধিসত্ত্ব মজুমদারের রুটিন হচ্ছে তিনি ক্লাস করান কলেজে, তারপর বাড়ি ফেরার আগে তিনি লাইব্রেরি যান, সেখানে রিসার্চ পেপার নিয়ে পড়াশোনা করেন, নতুন নতুন জিনিসপত্র শেখেন, লেখেন, পড়েন। তো সেখান থেকে লাইব্রেরি থেকে ফেরার পথে, মানে তাদের ক্যাম্পাস থেকে ফেরার পথে, যে তার যে বাড়ি বা তার যে ফ্ল্যাট, ফ্ল্যাট না বাড়ি, সেখানে ফেরার পথে দইটা প্রতিদিন তার পিছু নেয়। এমনি মানে তার সঙ্গ ভালো লাগে, খুব স্বাভাবিক, আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে আপনি থাকতে চাইবেন। তো দইটা পিছু নেয়, হেঁটে হেঁটে গল্প করতে করতে বাড়ি অব্দি যায়। কিছু কিছু দিন সে বাড়িতে ঢোকে, আর বেশিরভাগই গেট অব্দি গিয়ে সে আবার ক্যাম্পাসে ফিরে আসে। তো সেখানে সে হোস্টেলে থাকে, গার্লস হোস্টেল। তো গার্লস হোস্টেলে এবার এই ব্যাপারটাকে নিয়ে বেশ মাখো মাখো মানে রসিয়ে কথোপকথন চলতে থাকে তার বন্ধুদের মধ্যে। তো দইতা সেগুলোকে উপভোগ করে, সে বারণ করে না, ঠিক আছে চলছে চলুক। তো এদিকে তো তার মনে মানে প্রজাপতি উঠছে তখন, সে কোনো ভুল কি সমাজ সমাজ কি চোখে নেবে সেটাকে ঠিক ভুলে সে একদম উঠতে চলে গেছে। তো যাই হোক, এবার সেখান থেকে সে যখন বাড়ি আসে, তো
তো হঠাৎ করে সে শোনে যে তার মানে তার মা হচ্ছে মানে একজন গুরু আছে আর কি, তাদের গুরুজি বলে। তো তার ইনফ্লুয়েন্সে সে খুব মানে প্রভাবিত আর কি, তাদের যে পুরো ফ্যামিলিটা। দইতার বাবা বলবো না, সেই বাবা যথেষ্ট মানে উচ্চশিক্ষিত, সেও আইটিতেই রয়েছে। তো কিন্তু ওই মার জোড়াজুড়িতে সেও যায়, ওই আর কি, মানে মন থেকে না চাইলো আর কি, স্ত্রীর সঙ্গ দেওয়ার জন্য। এইবার সেই বাবাজি একটা ছেলেকে ঠিক করে দেয়। ছেলেটার নাম হচ্ছে সৌমিক, যে আবার সৌমিকের মাকেও বলে যে এই এই দুজন সৌমিক আর দইতা হচ্ছে একদম পারফেক্ট কাপেল, তারা একদম রাজজোটো, মানে তারা একসাথে থাকলে পৃথিবীর যে কোনো জিনিস সুন্দর হয়ে যাবে, তাদের কাছে সুন্দর করে ধরা দেবে, বা তারা দুজন একসাথে থাকলে যে কোনো জিনিস জয় করতে পারবে। ব্যাস, দুজনের মাই গলে যায়। এইবার এখান থেকে গল্পে ঢুকে হচ্ছে সৌমিক। এবার সৌমিকের সম্বন্ধে একটু বলা যায়। সৌমিক হচ্ছে মানে এই গল্পের সবচেয়ে অদ্ভুত ক্যারেক্টার। মানে ও কি চায়, মানে ঠিক আছে বোঝা যায় একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত যে ও কি চায়, কিন্তু ক্যারেক্টারটা না মানে ভালো লিখেছে। ওর মতি গতি ধরতে পারা খুব মুশকিল। ও একদম প্রথম থেকে একদম আনঅর্থোডক্স হতে চলে। তো সৌমিকের সাথে দইতা পরিচয় করে বিয়ে ভাঙার জন্য। মানে সৌমিক দইতা যখন জানতে পারে, সে বাড়িতে মুখ ফুটে তো বলতে তো পারবে না যে সে এরকম একজনকে ভালোবাসে। আর সব থেকে বড় কথা, তার যে মানে যে প্রফেসরের প্রতি সে দুর্বল, তার তো কোনো ফিলিংস নেই, তো ওয়ান সাইডেড, তো সে বলবে কি করে? তখন এদিকে দইতা বলছে না, আমি বিয়েতে রাজি হব না। তো এটা বাড়িতে ডিরেক্টলি বলতে পারে না, খুব স্বাভাবিক। তো বাড়ির লোক জিজ্ঞেস করেছে তাহলে বল তোর কে রয়েছে, তো সেটা সে বলতে পারবে না। সেই জন্য সে সৌমিকের অফিসে চলে যায়। অফিসে গিয়ে বলে যে এরকম আপনি আমাকে কি দেখে পছন্দ করলেন? বলছে না এরকম আমার কোনো পছন্দ নেই, মা বলেছে। বলছে মা বলেছে বলে আপনি এই বিয়েতে রাজি হয়ে গেলেন? এই বয়সে আপনি শিক্ষিত একজন পুরুষ, সেখানে জাস্ট মা বলায় কোথাকার কি গুরুজি বললো আপনি রাজি হয়ে গেলেন। তখন সৌমিক বুঝতে পারছে কিছুটা ব্যাপার রয়েছে, মানে এরকম মানে একদম অফিস বয় এসে বলে আপনার কি কোনো সমস্যা আছে বিয়েতে? বলে হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি মেয়ে বলে বলতে পারছি না। তো আপনার ছেলে সেই জোর আছে, এখনো পুরুষতান্ত্রিক প্রভাব খাটে সমাজে, তো আপনি বাড়িতে গিয়ে বলুন যে মেয়ে আমার পছন্দ হয়নি, তো এই বিয়ে ক্যান্সেল। তখন সৌমিক বলে সেটা ঠিক আছে, সেটা আমি বলে দিলাম, কিন্তু মানে আমি কি একটা কথা জানতে পারি আপনার কি কাউকে পছন্দ? তখন দইতা সেখানে না বলে, এই নাটাই পরে কাল হয়ে দাঁড়ায়। তো সৌমিক বলছে ঠিক আছে। এবার সৌমিক চরিত্রটার একটা পাস্ট রয়েছে, মানে সে খুব মানে তার মা তাকে কন্ট্রোল করে, মানে তার মা ভীষণ কন্ট্রোলিং নেচারের, ছেলের প্রতিটা স্টেপ তার মা নির্ধারণ করে দিতে চায়। আর সৌমিক খুব সাকসেসফুলি প্রতিটা স্টেপকে সে এড়িয়ে যায় আর কি। সেই জন্য তার মায়ের সাথে একটা ব্যান্টার লেগেই থাকে। মানে টিফিন করেছে, তার মা তাকে একটা টিফিন দিয়ে দিচ্ছে অফিসে, সে সেটা খায়নি, অফিসের ক্যান্টিন থেকে অন্য কিছু খেয়ে নিচ্ছে। তো তার মা তাকে টিফিন বেলা ফোন করে বলছে যে এই বাবু এটা খেলি, বলে না খাইনি, এটা ফেলে দিচ্ছি, এরকম টাইপ। তো তার মায়ের সাথে একটা আলাদাই মানে বিড়ালি দূরের সম্পর্ক আর কি, ছোঁয়াছুঁই লেগে থাকা। তার মাও এই এত বছর মানে এত বড় বয়সে ছেলেকেও কন্ট্রোল করতে চাইছে, তো সৌমিকের সাথে একদম পছন্দ না। ছোটবেলা থেকে এমন অনেকগুলো ঘটনা দেখানো হয়েছে তার জীবনে, যেখানে সে অনেক বেটার করতে পারতো, কিন্তু তার মার জন্য বা তার মার ইচ্ছের কথা ভেবে তাকে অন্যদিকে আসতে হয়েছে। তো সেগুলো আমি বলছি না, কিন্তু ছোট থেকেই এই যে মার যে প্রভাব, সেটা থেকে সে যেন তেন প্রকারে বেরোতে চায়। তো সেই জন্য তার ওই মুহূর্তে জীবনে মোটো ছিল যে আর যাই হোক তার সাথে যার বিয়ে হবে সেখানে তার মার পছন্দ চলবে না। তো যখন মা এরকম পছন্দ মানে দইদার কথা বললো, তো তখন সৌমিক তো ওইখানেই বদ্ধপরিকর সিদ্ধান্ত নিল যে না, এই মেয়েকে অ্যাটলিস্ট আমার ভালো লাগলো, বিয়ে করবো, তাহলে মানে পুরোটা লাইফ আমি তো ওই মায়ের কথা শুনেই যাবো। এই জায়গাতে এসে গল্পটা একটা প্রথম টার্ন নেয় আর কি। তো তখন সৌমিক বলছে ঠিক আছে আমি তাহলে বারণ করে দেবো বাড়ি গিয়ে, কিন্তু সে করে না। সে উল্টে বাড়ি গিয়ে বলে যে আমার মেয়ে খুব পছন্দ হয়েছে, আমি গুরুজির কথার খেলাপ করবো না, তো আমি মেয়েকে আর দেখতে চাই না, একদম ছাদনা তলাতেই মেয়ের সাথে দেখা হবে। এবার দইটা তো পুরো আকাশ থেকে বললো, দইটা তখন নাচছিল যে ঠিক আছে বিয়ে কাটানো গেছে, তার মনে যে তার প্রফেসরের প্রতি যে ফিলিং বোধিসত্ত্ব মজুমদারের প্রতি, সেটা তখন আরো বেশি করে উঠছে। এবার দইটা পুরো আকাশ থেকে বললো, তার বাড়ির লোক তো খুব খুশি যে যাক ছেলে পছন্দ হয়েছে, গুরুজির কথা মতো হচ্ছে, সবকিছু মানে খুব পারফেক্ট হচ্ছে আর কি দুই পরিবারের জন্য। এখন তো দইতার এতে কোনো মত নেই, মানে সে ভাবছে যে কিরম ছেলে রে ভাই, আমি বললাম আমাকে মুখের উপর বলে গেল আমি না করে দেবো, সেখানে কেউ বাড়ি গিয়ে এমন ভাবে বললো যে সে তার আমাকে খুব পছন্দ হয়েছে। তো মানে ভীষণ খচে যায় আর কি দইতা ছেলেটার প্রতি, খুব স্বাভাবিক। এবার তখন সে বুঝতে পারে না। এবার এদিকে এই কথাটা বাড়িতে আসার পর বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। তো গুরুজির কথার মধ্যে একটা তারিখও ঠিক হয়ে যায়, সেটা খুব বেশি দূরেও না, 1-1.5 মাস পরেই। তো
এবার 1-1.5 মাস পরে বাড়ির একমাত্র মেয়ে, তার ভাই আছে দইতার একটা, বোম্বা বলে, তো ভাইয়ের সাথে দিদিরও খুব সুন্দর সম্পর্ক, যেমন হয় প্রতিটা বাড়িতে। এখানে মোটামুটি যে ক্যারেক্টারগুলো রয়েছে সবকটাই খুব রিয়েলিস্টিক ক্যারেক্টার। শুধু এই সৌমিক চরিত্রটা এরকম চরিত্র আছে, প্রচুর আছে, কিন্তু ওকে না ধরতে পারা মুশকিল। প্রথম থেকে শেষ পর্যন্ত ওর যে কি স্টেপ হবে পরবর্তীতে, মানে একটা ঘটনাকে সে কি চোখে নেবে বা সেইটার জন্য সে কিভাবে রিয়াক্ট করবে সেটা আপনি ধরতে পারবেন না। বাকিগুলো ঠিক আছে। এবার সেখান থেকে দইদা বাড়িতে চলছে সব বিয়ে তোড়ছে, দইদার মনে শান্তি নেই, খুব স্বাভাবিক। তো তখন একদিন ওই অবস্থায় সে মানে প্রফেসরের সাথে তো তার খুব সুন্দর সম্পর্ক, প্রফেসরও মানে স্টুডেন্টের চোখেই দেখে, একটু স্টুডেন্ট থেকে একটু বেশি চোখে দেখে। যে এবার কোনো সময় যদি লাইব্রেরি থেকে ফেরার পথে দইদা যদি তার পিছু না নেয়, তখন প্রফেসর ভাবে যে কিছু একটা মিসিং আর কি, কে ওই মেয়েটা এলো না মিষ্টি করে মেয়েটা, তো এসে এরকম ভাবে মানে স্নেহ মাখা একটা সম্পর্ক আর কি তার তরফ থেকে। এবার একদিন সে প্রফেসরের কাছে যায় কাচু মাচু মুখ করে। তো তখন প্রফেসর রুমেই ছিল, নিজের রুমে, কলেজে। তো তখন সে বলে যে আমি আর কলেজ আসবো না, এরকম কথোপকথন চলতে থাকে। তখন প্রফেসর বলে কি হয়েছে, এরকম মুখ গোমরা কেন তোমার? বলে আমার বিয়ে ঠিক হয়েছে। বলছে তো সেটা তো খুব ভালো খবর, তো বিয়ে ঠিক হলে তো মানে তোমার তো খুশি হওয়ার কথা, তো তোমার কি বিয়েতে মত নেই? বলছে না। বলছে কেন, তোমার কি অন্য কাউকে পছন্দ? এই কথাটা বলার পর মানে দইটার ভেতর থেকে কন্ট্রোল করতে পারে না, তো সে একদম হাওয়া করে কেঁদে দেয়। তো তখন বলে যে সব আপনার জন্যই, মানে আপনি কি বোঝেন না আপনার প্রতি আমার কি ফিলিংস? তখন মানে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার মতো প্রফেসর দূরে ছিটকে যাবে। কি হলো, মানে এই মেয়ে কি বলছে, আমার হাঁটুর বয়সী মেয়ে, আমার নিজের মেয়ের বয়সী মেয়ে, তার একটা মানে দইতার বয়স হচ্ছে 23, তো তার একটা 21 বছরের ছেলে রয়েছে, 21 না 20 বছরের, তার নাম হচ্ছে সত্য সত্য, তার কথায় পড়ে আছে। যাই হোক, এবার ওই যে ওই মুহূর্তে যে কথোপকথনটা, তো সে তখন প্রফেসর বলে যে তুমি বেরিয়ে যাও এখান থেকে, জাস্ট আমার চোখের সামনে থেকে চলে যাও। তো দইটা চলে যায়, দইটার তো আর কিছু বলার নেই। তো তখন মানে প্রফেসরও ভাবে যে আমি কি এমন করলাম যে এই মেয়েটার এরকম ভাবে আমার প্রতি ফিলিংস জমে গেল, ও কেন এরকম কেন করছে আমার সাথে? ও জানে আমি ম্যারিড, তার মানে তার বয়সী বাড়িতে একটা ছেলে রয়েছে, তারপরে এরকম করছে। তো যাই হোক, এবার দইটা বাড়ি যায়, বাড়ি গিয়ে এসে একদম মানে নাওয়া খাওয়া বন্ধ করে দেয়, এরকম অবস্থা আর কি। তো তখন তার মা কিছু ধরতে পারে, বলে কি হয়েছে তোর, এরকম সামনে বিয়ে, তো তোর জিনিসপত্র কেনা হচ্ছে, তোর জন্য সবকিছু হচ্ছে, তোর কোনো ইন্টারেস্ট নেই, জাস্ট হচ্ছে তুইও হ্যাঁ করে যাচ্ছে। তখন বলে যে আমার এই বিয়েতে মত নেই। বলে কি বলছিস, তোরা দুজনে মানে এই যে দইটা যে সৌমিকের সাথে দেখা করতে গেছিল সেটা কিন্তু কেউ জানতো না। বলে তো কিন্তু নর্মাল কথা হয়েছে। তো বলে তোরা তো কথা বলে দিস, তো কি মানে কি হলো, ছেলের কি কোনো দোষ আছে? বলে না সেরকম কিছু না, কিন্তু আমি এই বিয়েতে রাজি না। এবার তখন বলে কি হয়েছে, তোর কি কাউকে পছন্দ, তুই এতদিন কেন বলিস? এবার ওর বাড়ির লোক যথেষ্ট সাপোর্টিভ, যে পছন্দ হলে ঠিক আছে তার সাথে মেয়ের বিয়ে হবে, মেয়ের পছন্দ না তারা জানতো, মানে তেমন কেউ নেই, কারণ সে নিজেই বলেনি, বলবে কোন মেয়ে? বলে হ্যাঁ পছন্দ। বলে এবার দইটার মানে ভেতর থেকে আর আটকে রাখতে পারছে না, বলে কাকে পছন্দ? তো তখন সে সব কথা খুলে বলে। তারপর যা হয় খুব মানে আপনারা ভেবে নিন, যেরকম একজন মেয়ে তার বাড়ি বিয়ে ঠিক হওয়ার পর তার বাড়িতে বলছে তার বাবার বয়সের একজনকে পছন্দ, মানে আলাদাই হয় তখন। তো বিশাল কাঁচাল হয়, বিশাল। মানে তার বাবা সিনে এসে তাকে বোঝানোর চেষ্টা করে, তার মা তো পুরো মানে কান্নাকাটি জুড়ে একদম যাচ্ছে, মানে হাহাকার টাইপের ব্যাপার আর কি। তো তার বাবা তখন বলে যে কি তুই কি করলি, এরকম মুখে চুনকালি মাখানোর কি প্ল্যান করেছিস তুই শুনি? বলে তোমাদের মতো ওই অর্থোডক্স কনভেনশনাল ওয়েতে আমি বিয়ে করতে চাই না, বা ওরকম ভাবে আমি ভালোবাসছি না, তা বলে কি আমারটা ভালোবাসা হবে? এরকম অনেক ও নিজের মতো যুক্তি দিচ্ছে, বাড়ির লোকের মতো যুক্তি দিচ্ছে, তো কথা কাটাকাটি, কেউ কারণ মন মতো বলছে না আর কি। তো তখন দইতা বলে যে ঠিক আছে, এখানে হয়ে গেছে, এখানে আমার আর মানে কাজ নেই, এই বাড়িতে আমি আর থাকতে পারবো না। তো সে উইকেন্ডেই বাড়ি আসতো হোস্টেল থেকে। তো তখন তার বাবা বলে যে ও যেন বিয়ে না হওয়া পর্যন্ত ঘর থেকে না বেরো। তো পরের দিন সকালবেলায় দইটা বাড়ি ছেড়ে পালায়, একটা চিরকুটে লিখে যায় যে আমি এই বিয়েতে রাজি নয়, সেটা তোমরা বুঝবে না, আমার দিকটা তোমাদের বোঝার মতো সাধ্য নেই, তো আমি পালাচ্ছি, আমাকে বোঝার চেষ্টা করো না, তো আমি আর আসবো না, আমার যেটুকু যা উপার্জন সেটুকু দিয়ে আমি আমারটা চালিয়ে নেবো। এবার সে তখন কলেজ স্টুডেন্ট, টুকটাক টিউশনই করাতো, তো টিউশনিটা আরো বাড়িয়ে দেয়। আর সেই মেস থেকে মেসে যে থাকার যে তার জায়গাটা ছিল সেখান থেকে সে চলে যায়, কারণ সেইখানেও মানে আবহাওয়া দুর্বিষহ হয়ে উঠছিল তার জন্য, কারণ তার যে সহপাঠী বা সহপাঠিনীরা তাকে ওই টিটকিরি দিত। তো এইখানে মোটামুটি গল্পটার একটা
মানে 30 থেকে 35% শেষ হয়। তো সেইখানে আসে হচ্ছে বোধিসত্ত্ব মজুমদারের যে ফ্যামিলি। তো এবার বোধিসত্ত্ব মজুমদারের সম্বন্ধে একটু বলা যাক, খুব ইম্পর্টেন্ট। বোধিসত্ত্ব মজুমদার একজন ভীষণ মানে খুব ট্যালেন্টেড একজন মানুষ। সে বিজ্ঞানী, সে নর্মাল কোনো বিজ্ঞানী না, মানে জাস্ট রিসার্চ করছে, মানে বিজ্ঞানী আর নর্মাল হয় না, কিন্তু মানে তার ওয়ার্ল্ড ওয়াইড একটা পরিচিতি রয়েছে। তো সেইখান থেকে, সেই লেভেল থেকে সে বিলং করে আর কি। তো এবার যারা খুব ট্যালেন্টেড হয় তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেমন খামখেয়ালি, এবার তাদের সংসার একটু অন্য ধরনেরই হয়। মানে তারা এই যে তার যে ফোকাস, মানে তার যে কাজকর্ম, সেটার প্রতি সে বেশি শ্রদ্ধাশীল। তো খুব স্বাভাবিক, সেটা বোঝাও যায় মানে তার জায়গা থেকে। এইবার সে তার যে কাজ বা তার যে এই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বা তার যে পার্সোনাল লাইফ, সেটাকে সে কোন পর্যায়ে নিয়ে গেছে বা সে কি পর্যায়ে রয়েছে, সেইখান থেকেই বোধিসত্ত্ব মজুমদারের গল্প শুরু হয়। তো সে সেখানে কলেজ থেকে আসে, তো তার এরকম ব্যাপার আর কি। তো মানে যখন তখন সে একটুখানি রেগে যায়, বা তার জিনিসপত্র, মানে ধরুন সে বাথরুমে যাবে, তো বাথরুমে যাওয়ার জন্য টাওয়েল বাথরুমে হ্যাঙ্গারে মানে টাঙানো থাকতে হবে, সেই কাজটা করে হচ্ছে তার স্ত্রী রাখি। তো রাখিকে এখানে যেরকম ভাবে দেখানো হয়েছে, মানে আদর্শ স্বামী ভক্ত একজন স্ত্রী, মানে হয়তো এরকম টাইপের মানুষের জন্য ওরকম স্ত্রী দরকার, কারণ তাকে বুঝতে হবে তার খামখেয়ালি পনাগুলোর সাথে আপনাকে ডিল করতে হবে। তো রাখি নিজের মানে শিক্ষিত ছিল, কিছু একটা করতো সে বিয়ের আগে। তো এরকম স্বামীকে কন্ট্রোল করার জন্য সে বুঝেছিল যে না, এরকম মানে সে তো মানে ওই বলে না কথা যে এক গ্লাস জলও নিজে হাতে নিয়ে খাবে না, তো সে হচ্ছে সেরকম মানুষ। তো এরকম স্বামীর সাথে ঘর করতে হলে তাকে তার যে দিক বা তার যে প্রায়োরিটি বা তার যে ভালোবাসার দিকগুলো, সেগুলো তাকে বিসর্জন দিতে হবে। সেটা সে অনেক আগেই বুঝে গেছিল, সেই জন্য সে তার জবটা ছেড়ে দেয়, দিয়ে একদম পুরো সাংসারিক মানুষ হয়ে যায়, মানে গৃহবধূ আর কি। তো সেখান থেকেই শুদ্ধসত্ত্ব মজুমদারের জন্ম। এবার শুদ্ধসত্ত্ব মজুমদারের রাগ হচ্ছে, তাকে ছোট থেকে কেউই নিজের পরিচয়ে ডাকে না, মানে তার ওন পার্সোনালিটিতে বা পার্সোনাল আইডেন্টিটি নেই, সেটা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে কোথাও। তাকে সবাই তার বাবার পরিচয় চেনে, কারণ স্বাভাবিক, তার বাবা এত পপুলার। তো সেইখান থেকে তার একটা মনের মধ্যে খেদ রয়েছে যে আমি এককালে নিজের একটা আইডেন্টিটি তৈরি করব। তো সেইখান থেকে আমার মানে আমাকে সবাই শুদ্ধসত্ত্ব মজুমদার বলেই চিনবে, বোধিসত্ত্ব মজুমদারের ছেলে বলে চিনবে। তো বাবা তার পড়াশোনার দিকে অত খেয়াল নেই, খুব স্বাভাবিক, সে তার মানে সংসারের দিকে কোনো খেয়াল নেই মানুষটা। তো ছেলের পড়াশোনা ছেলে কি করলো, সবই রাখি মজুমদার সামলাতো। তো এই হচ্ছে তাদের ফ্যামিলি আর কি। তো সেটা যে একদম মানে কি বলবো, মানে খুব আদর্শ সংসারের উদাহরণ একদমই না, কিন্তু মানে একটু পড়লেই বোঝা যায় এই যে সংসারের হালটা, সেটা একমাত্র রাখি মজুমদারই ধরে রেখেছে, ছেলের দিকেও তার স্বামীর দিকেও, কারণ সে না থাকলে সেটা পুরো একদম ছাড়খাড় হয়ে যাবে। আর মায়ের সাথে ছেলের সম্পর্ক খুব ভালো, তো ওটা একটা ভালো দিক আর কি। মানে মায়ের সাথে ছেলে একটা আদর্শ সম্পর্ক, বন্ধুর মতো সম্পর্ক আর কি। তো খুব সুন্দর করে এটা দেখানো হচ্ছে। গল্প যত এগোয় শেষের দিকে, তো মানে শেষের দিকে মা ছাড়া ছেলে বা ছেলে ছাড়া মা ভাবাই যায় না আর কি, এত সুন্দর ওই জায়গাগুলো রয়েছে। মানে দুজনের প্রতি যে দুজনের একটা ইমোশনাল ডিপেন্ডেন্সি, কিংবা মানে একে অপরকে ছাড়া যে তারা অচল, সেইটা শেষের দিকে যেভাবে এসছে, মানে ভীষণ সুন্দর। ভিডিও তো বড়ই হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যাই হোক, কিছু গল্প হয় যেগুলো বলতে ভালো লাগে আর কি, এখন অব্দি কিছুই বলিনি গল্পে। তো এবার অল্প কথায় গল্প শেষ করি। যাই হোক, এবার এইখান থেকে তার ফ্যামিলিতে একটা ক্রাইসিস ঢোকে। তো কিছুদিন ধরে রাখি মজুমদার দেখছিল যে একটা মেয়ে তাদের বাড়িতে আসে, মাঝে মাঝে আসে। তো সন্দেহ করতো না, কারণ তার যে হাজবেন্ড, তো তার কাছে অনেক স্টুডেন্টই আসে রিসার্চ পেপারের জন্য। তার একটা স্টুডেন্ট আছে বাংলাদেশের, শামীম বলে। তো ও আরও একটা কথা বলতে ভুলে গেল, তো অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে এই মানুষটার ওঠা বসা, বোধিসত্ত্ব মজুমদার, মানে মহাকাশ রিলেটেড সব কিছু, আকাশের তারা, সৌরমণ্ডল বা ব্ল্যাক হোল কনসেপ্ট, মানে এই সব নিয়ে আর কি তার ওঠা বসা। তো মানে সেইখানে কিছু কিছু এখানে থিসিস রয়েছে, কিছু কিছু থিওরিটিক্যাল জিনিস রয়েছে। তো যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড তাদের দারুণ লাগবে। মানে আমার তো ইন্টারেস্ট নেই সত্যি কথা বলতে, কিন্তু হ্যাঁ, আকাশ তারা, এই যে মানে গ্রহাণুপুঞ্জ বা সৌরমণ্ডলের যে প্রতিটা জিনিস যেভাবে লিখেছেন লেখিকা, তো মানে ভীষণ পড়াশোনা করে লেখা বোঝাই যায়। তো ওগুলো পড়তে ভালো লাগে, কিন্তু মানে যারা রিয়েলি এই ফিল্ডে ইন্টারেস্টেড, তো তাদের মানে তারা অনেক কিছু বেটার বুঝতে পারবেন আর কি। যাই হোক, তো
এবার মানে শুদ্ধ সত্য এই বোধিসত্ত্ব মজুমদারের কাজই হচ্ছে মানে ঘর সংসারের বাইরে সে বেশিরভাগ সময় কাজের মধ্যেই থাকে। তো এই আকাশ মানে আমরা বলি আকাশ কুসুম পরিকল্পনা, তো তার সত্যিই আকাশ কুসুম পরিকল্পনা, মানে একদম আকাশ শুভ্রমণ্ডল নিয়ে। তো এইখানে রাখি মজুমদার যখন দেখে মাঝে মাঝে দইতা আসছে, তো সে প্রথমে এবার মেয়েদের মন একটু সন্দিগ্ধ তো হবেই। তো তখন সেই আমার নিজেকে ধমকা, ইস আমি আমার দেবতা তুল্য স্বামীর সম্বন্ধে কি সব ভাবছি। তো তখন সে আবার তার যে যে ভাবনা সেগুলোকে দূরে সরায়, আবার মানে প্রতি পরায়ণা নারীর মতো সে বিহেভ করতে থাকে। তো এই হচ্ছে বেসিক। এইবার এই যে দইটা মেয়েটা বোধিসত্ত্ব মজুমদারকে যে বলে এরকম কথা, তো তখন থেকে বোধিসত্ত্ব মজুমদার ভাবে যে আমি কি হলো ব্যাপারটা। তো তখন একদিন সে আসে আর কি তার বাড়িতে, দইতা মেয়েটা অনেকদিন পর, অনেকদিন অ্যাবসেন্ট ছিল, কলেজেও যায়নি। তো তখন সে বলে যে এরকম আমি বিয়ে ভেঙে এসে পড়েছি। তো বোধিসত্ত্ব মজুমদার বলছে, ততদিনে বোধিসত্ত্ব মজুমদারের মনটাও একটু নরম হয়েছে। সে ভাবছে যে এরকম একটা মেয়ে, এবার সে আর 5টা মানুষের মতো ভাবে না। তো এখানে দইতার সাথে তার একটা মিল আছে, মানে সেও এরকম কনভেনশনাল বা অর্থোডক্স জিনিসপত্রে বিশ্বাসী না। তো সেও একটু আউট অফ দ্য বক্স বা ওই সমস্ত চিন্তা ভাবনাতে বিশ্বাসী। আপনি সেটা বুঝতে পারবেন গল্পটা পড়ে, কারণ তার যে একটা মানুষ রিসার্চ করছে, তো তার তো ওরকম টাইপের চিন্তা ভাবনাই আসবে যে একদম আউট অফ দ্য বক্স, এগুলো কেউ ভাবে। তো কোথাও গিয়ে তার মন তাকে প্রশ্রয় দিতে বাধ্য করে যে এই মেয়েটা যেটা করছে সেটা ঠিক। আর কোথাও গিয়ে সে তার মনের সাথে পেরে ওঠে না যে আমি রাখির সাথে এতদিন কি করলাম। তো রাখি তো জাস্ট মানে একটা সংসারকে এগিয়ে নিয়ে চলছে, এখন আর তার শরীরের প্রতি না আছে আমার কোনো মোহ, না সংসারের প্রতি আমার আছে কোনো ভালোবাসা, জাস্ট যাচ্ছে, আমিও তো সেখানে থাকছি। মানে ওই মুহূর্তে আবেগের বসে কিংবা মানে নবাগত যে একটা মোহ তার বসে বেসিক যে জিনিস ছোটখাটো খুঁটিনাটি সংসারে, মানে যার সূত্রে একটা সংসার বেঁধে থাকে, সেই জিনিসগুলো বোধিসত্ত্ব মজুমদারের মন থেকে পুরো বেরিয়ে যায়। এইখান থেকে হচ্ছে গল্পে ইন্টারভাল হয়, কারণ ওইখানে বোধিসত্ত্ব মজুমদার দইতাকে মানে একদম প্রেমিকের চোখে দেখতে শুরু করে। সে তাকে আহ্বান জানায়, অ্যাকসেপ্ট করে। ওখানে তাদের মধ্যে একটা চুম্বন দৃশ্য রয়েছে। তো যারা ওই সময়টায় পড়বেন, মানে তার আগে পর্যন্ত গল্পটা যেভাবে এগোয়, তারপর ওইখানে যে সিনটা ভাববেন যে এটা কি হলো, একটু তাড়াহুড়ো হয়ে গেল না, মানে গল্পটা সেই জায়গাতে আসেনি এখন। কিন্তু পরে গিয়ে বোঝা যায় যে না, ওটা যেহেতু বোধিসত্ত্ব মজুমদার তার পক্ষেই সম্ভব। তো ওই মুহূর্তে রাখি বাড়িতে ছিল না। তো তখন মানে তার বাবা মারা গেছিল, রাখির বাবা, তো সেখানে গেছিল শ্বশুর বাড়িতে। তো রাখির এই ওখানে শ্বশুর বাড়িতে বসে এই চিন্তা করছে যে আমার স্বামী কি করছে, কারণ স্বামী ছাড়া সে কোনোদিন এতদিন একা ছিল না, মানে স্বামীকে রেখে সে আলাদা ছিল না। তার স্বামীও রাখিকে ছেড়ে এতদিন একা থাকতো না, কারণ সে তো নিজের জিনিস কিছু নিজে করে না। বাড়িতে একজন ঠিকই কাজের লোক রয়েছে, কিন্তু তবুও কাজের লোকের ভরসা সে স্বামীকে ছাড়তে চায় না। সেইখানে বোধিসত্ত্ব মজুমদার ঘরে এসব করে বেড়াচ্ছে। তো পড়তে খারাপ লাগে, কিন্তু হ্যাঁ একদম বাস্তবধর্মী লেখা, এরকম তো আছে এক্সাম্পল। যাই হোক, তো সেইখানে গল্পে ইন্টারভাল হয়। তো বোধিসত্ত্ব মজুমদার দইটাকে বলে যে তুমি আজ থেকে এখানেই থাকবে। তখন দইটা বলে কি করে, আপনার স্ত্রী রয়েছে, বলছে সেই ব্যবস্থা আমি করছি। তো তোমার মানে সে বলে যে আমি বাড়ি থেকে পালিয়েছি, বলছে ঠিক আছে সে ব্যবস্থা আমি করছি, টাকা পয়সা দিলে তো তুমি নেবে না। তার যথেষ্ট ইগো, সেটা বোধিসত্ত্ব মজুমদার জানতো। তো বলছে ঠিক আছে তুমি আপাতত হোস্টেলে থাকো, আমি ব্যবস্থা করছি। তো এখানে হচ্ছে গল্পে হাফ টাইম। এইবার যা গল্পে শুরু হয় আর কি, তো সেগুলো হজম করা একটু চাপের আর কি। মানে ওই বললাম না, ওভার থিঙ্কিং করতে করতে মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, তো সেইখান থেকেই আর কি মানে আপনি ভাবতে থাকেন অনেক কিছু, সেগুলোই গল্পে মানে একদম একটার পর একটা দেখিয়ে দেওয়া হয়েছে। তো আমি আর কিছু বলছি না, তবে এরপর এটুকুই বলে দিই, এরপর স্ত্রী জানতে পারে, মানে রাখি আর কি, যে এরকম একটা ব্যাপার হয়েছে। তার বাড়িতেও জানতে পারে যে সে অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছে বোধিসত্ত্ব মজুমদার দইতার বাড়িতে, মানে দইতার বাড়ির লোক জানতে পারে। তো তখন রাখি যখন এসে এইসব জানতে পারে, তো রাখি একদম বাপের বাড়িতে চলে যায়। মানে সে বলছে আমি কাকে ভালোবাসতাম, কার জন্য নিজের 22টা বছর আর কি, 22টা না 30 বছর আর কি তাদের ম্যারেজ, মানে বিবাহিত জীবনের বয়স।
এতগুলো বছর আমি কার জন্য বিসর্জন দিলাম, এরকম একটা মানুষের জন্য। তো সে চলে যায় রাগে, অভিমানে, কষ্টে, দুঃখে, অপমানে চলে যায়। খুব স্বাভাবিক সেটা একজন স্বাভাবিক মানুষের জন্য, তাও আবার এমন একটা মেয়ের জন্য যে তার মেয়ের বয়স। তো তখন বোধিসত্ত্ব মজুমদার ইসেকে রাখি দইতাকে তার বাড়িতেই এসে থাকতে বলছে রাখি চলে গেছে, সে আর আসবে না, আমি ডিভোর্স ফাইল করবো, এই সংসারে আমারও আর কিছু পাওয়ার নেই, ছেলে নিজের মতো করছে, তার যেটুকু দায়িত্ব সেটুকু আমি পালন করবো, আমি তাকে মানে রাখিকে টাকা পাঠিয়ে দেবো নিয়মিত, তারও একটা যে খরপোশ বাবদ যে খরচ সেটাও আমি দিয়ে দেবো, ডিভোর্সে যে যদি অ্যালিমনি মানে সে ফাইল করে সেটাও আমি দিয়ে দেবো, কারণ তার পয়সার অভাব নেই, সোজা কথা। তো তখন দইতা তো হেভি খুশি, ভাবতে মানে একদম নিজের মনের মানুষকে পেয়েছে। তো কিন্তু ওই বাড়িতে সে থাকতে পারছিল না, মানে তারা স্বামী স্ত্রীর মতোই থাকছিল আর কি। এইবার এখানে একটা শরীরী ব্যাপার রয়েছে, সেটা আমি বলছি না, কিন্তু মানে হয় না যে কিছু কিছু স্কলার বা কিছু কিছু যারা বিশাল ট্যালেন্টেড লোক যারা সারাক্ষণ কাজে ঢুকে থাকে, তো তাদের একটা, এটা কিন্তু ফ্যাক্ট, মানে একটু র ভাবেই বলছি, তো তাদের মানে দিন শেষে কাজ শেষে এরকম একটা খেলার বস্তুই তারা ভাবে, মানে ভোগ্যা আর কি, যেরকম একটা শরীর পাওয়া যাবে সেখানে তারা খেলতে পারবে, দিয়ে তারা আবার তারা কাজে ঢুকে যাবে। তো সেইখানে ভালোবাসা নেই, সেখানে যথেষ্টই মানে নিজের পৌরুষ জায়গা কাম জাহির করে। তো এটা একদম আমি রভাবে বললাম। এবার এইখানে হচ্ছে তারা স্বামী স্ত্রীর মতো থাকতে শুরু করে, দইতার বাড়ির লোক জেনে যায়, দইতার বাড়ির লোক দইতার সাথে পুরো কন্ট্যাক্ট মানে ইসে করে দেয় একদম। এইবার আমি অনেকক্ষণ ধরে সৌমিকের কথা বলিনি, তো সৌমিকের যে বিয়েটা ভাঙলো তারপর কি হলো, তো সেই কোশ্চেনটা নিশ্চয়ই আপনাদের মনে হবে। তো সেও চূড়ান্ত লাঞ্ছিত অপমানিত বোধ করে কোনোদিন তারপর থেকে দইতার সাথে অনেকদিন যোগাযোগ করেনি। কিন্তু অদ্ভুত ব্যাপার যেটা আমি বললাম, যে তার যে কি স্টেপ হবে সে নিজেও জানে না, গল্পেও মানে খুবই আনঅর্থোডক্স ভাবে একটা ক্যারেক্টার। তো সে কিভাবে যেন দইতাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু দইতার সাথে তার কিছু দেখা যাবে, তার সাথে না তার যোগাযোগ আছে না কিছু আছে, কিন্তু ওরকম একটা মেয়েকে মানে কোথাও কি তার চরিত্রটাকে ভালোবেসে ফেলেছে, যে এটা একটু জেদি। আর কোথাও কি তার মনে হচ্ছে এই মেয়েটা তার মাকে জব্দ করতে হবে, কারণ এতদিন মাই বলেছে যে এই মেয়েটাকে বিয়ে করতে, তো আমি করলাম, কারণ আমি যদি না করি তাহলে মা কষ্ট পাবে বা কথা শোনাবে। কিন্তু ও বুঝেছিল যে এই মেয়েটাকে যদি সে বিয়ে করে তাহলে এরপরে মা এর ওপর ছড়ি ঘোরাতে পারবে না, যেটা আমার উপর পারে। তো এটা মুখ্য কারণ না, কিন্তু এটাও একটা কারণ। এবার সৌমিক সেখান থেকে হার্ট ব্রোকেন হয়ে মাঝে মাঝে দইতার খোঁজ নেয় এদিক ওদিক, এবার সে কোথাও গিয়ে শুদ্ধ সত্য মজুমদারের সাথে তার একটা কানেকশন হয়ে যায়। সেটা কিভাবে হয় সেটা বলছি না। তো সে তখন দুটো বাড়িতেই সমানভাবে মানে খোঁজ খবর পাচ্ছে, দইতার বাড়িতেও শুদ্ধ সত্য মজুমদারের থেকেও তার মা বাবার যে বিচ্ছেদ। তো সৌমিক ছেলেটা দুটো বাড়ির সাথেই যোগাযোগ রাখতে থাকে। তো সে বোঝার চেষ্টা করে যে কি থেকে দইতা এই ডিসিশনটা নিল, তার কেন এই লোকটাকে এত পছন্দ, মানে কি এমন দেখলো এই লোকটার প্রতি। এবার যত সে এই দইতার প্রতি অবসেসড হচ্ছিল তত তার প্রতি ভালোবাসাও বাড়ছিল। এবার আপনি কোশ্চেন করতে পারেন যে একটা মেয়ে এরকম একটা কাজকর্ম করলো, বিয়ে ভেঙে দিল, বিয়ে ভেঙে যার সাথে সে থাকছে সেটাও মানে সমাজের চোখে ঠিক না আর কি। তো সেইখানে কি করেছে মেয়েটার প্রতি এতটা মানে এত কিছু হওয়ার পর অবসেসটা, এবার ওইটাই ভালোবাসা, মানে আপনি কোশ্চেন করতে পারবেন না, কোথাও গিয়ে সেটা হয়ে যায় মন থেকে। আপনি যদি অ্যাকসেপ্ট করে নেন যে ঠিক আছে এই মেয়েটাকে আমি ভালোবাসি, যাই হোক ঠিক সব ভুল মাপ, তো সেখানে আপনি বলার কে। তো এবার সৌমিক চরিত্রটার আরো কিছু কিছু দিক রয়েছে, সেটা আমি বলছি না, সেটা থাক, ভিডিওটা অলরেডি বড় হয়ে যাচ্ছে, তো সেটা থাক। কিন্তু সৌমিক চরিত্রটা এই গল্পের সব থেকে হাইলাইটেড চরিত্র, মানে অন্যতম মুখ্য চরিত্র বলবো, কিন্তু তার স্পেস কম। কিন্তু যখন যখন সে এসছে আপনি কোশ্চেন করবেন যে এটা কেন করছে, বা ওর ভাবনা চিন্তার মানে আঙ্গিকটা কি, সে কিভাবে ভাবলে সে মানুষ এই কাজটা করে। তো শেষের দিকে যত এগোয় গল্পটা তত আপনি বুঝতে পারবেন ক্যারেক্টারটাকে, আপনি বুঝতে পারবেন সেটা। এই এতটাই থাক, আমি আর বলছি না। তো এখান থেকে এবার আপনি বুঝে নিন যে রাখির কি হবে, রাখির সংসারের কি হবে, বোধিসত্ত্ব মজুমদার আর দইতার যে সংসার, মানে ওটা থেকে সংসার বলা যায় না, এটা যাই হোক যাই যেভাবে আছে সেটার পরিণতি কি হবে, আর সৌমিকের কি হবে। তো শেষের দিকে যেটা হয় সেটা স্যাটিসফাইং, আমি সেটা প্রেডিক্ট করতে পেরেছিলাম। তো আমি আমার একটা বন্ধুকে বলছিলাম যে গল্পটা যেভাবে এগোচ্ছে তাকে আমি শেষটা বলে দিয়েছিলাম যে শেষে দেখি গল্পটা কি এরকমই হবে, ওরকমই হয়। কিন্তু ওর ওই জায়গাটা পৌঁছানোর আগে পর্যন্ত যেগুলো হয় সেগুলো আপনি ধারণা করতে পারবেন না। যাই হোক, মানে খুব ভালো। সেকেন্ড হাফের লাস্ট যে
মানে 75%-এর পর থেকে যে হয় সেখানে আপনি হু হু করে পড়বেন, মানে ওই জায়গাটা থ্রিলিং না, মানে খুব অনেকগুলো জিনিসের জট ছাড়ে আর কি। মানে এমন না যে রহস্য, কিন্তু হ্যাঁ এতগুলো কোয়েশ্চেন যে এদের কি হবে, এদের কি হবে, এদের কি হবে, এটা মানে এরকম হয়ে রয়েছে, এটাকে ঠিক কি করে হবে বা এটার পরিণতি কি হবে, তো সব আস্তে আস্তে ছাড়ে। তবে একটা জিনিস আমি বলে দিই, এখানে যে বোধিসত্ত্ব মজুমদার আর রাখি মজুমদারের যে গল্পটা, সেইটা না সেরকম ভাবে এন্ডিং হয় না বা ঠিক মতো ক্লোজার পায় না। তো সেটা ওই মানুষের মানে পাঠক বা পাঠিকার মনের ওপর ছেড়ে দাও যে আপনি সেটাকে কিভাবে নিচ্ছেন, ওপেন এন্ডিং আর কি। তো ভালো সেটা। আর বাকি সৌমিক আর দইদার যেরকম ভাবে এন্ডিং হয় তো সেটা প্রেডিক্টেবল আর কি, যা সেটা আমি আর বলছি না, কিন্তু ভালো মানে। তবে কিছু কিছু ক্ষেত্রে দইদার মানে ক্যারেক্টারিস্টিক্সে আপনি কোশ্চেন করতে বাধ্য। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সৌমিকের ক্যারেক্টারিস্টিক্সে আপনি কোশ্চেন করতে বাধ্য, কারণ সে যা করে। তো যাই হোক, এই হচ্ছে টোটাল গল্প। চরিত্র ওয়াইজ সবচেয়ে রিচ চরিত্র হচ্ছে রাখি মজুমদার, মানে নমস্য চরিত্র, এরকম চরিত্র মানে এরকম বউ পাওয়া আর কি ভাগ্যের ব্যাপার। মানে সে যা করেছে পুরো গল্পটা জুড়ে। আছে আমাদের মা কাকিমাদের মধ্যে এরকম চরিত্র দেখা যায়, কিন্তু হ্যাঁ আধুনিক যুগে মানে আমাদের বয়সী যারা যারা ভবিষ্যতে স্ত্রী হবে বা অলরেডি স্ত্রী হয়ে গেছে, যারা মা হবে পরে, তাদের মধ্যে এই চরিত্র আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। এটা একমাত্র আমাদের মা কাকিমাদের মধ্যেই সম্ভব। বোধিসত্ত্ব মজুমদারকে আপনি দোষ দিতে পারবেন না, কারণ তার চরিত্রে জুতো পরে আপনাকে দাঁড়াতে হবে। মানে তার পায়ে যদি আপনি দাঁড়াতে পারেন তাহলে আপনি বুঝবেন যে সে কোন জায়গা থেকে এই কাজগুলো করে। তো এবার সবাই বিজ্ঞানী হবে না, তো আপনি বাধ্য যে না, মানে একটা লোক যতই এত বড় মাপের কিছু হোক বা যতই সে খামখেয়ালি হোক বা যতই সে কাজে ডুবে থাকুক, যতই সে মানে বাস্তবের ধার মানে ধার ধারে না আর কি, তবুও সে এটা করতে পারলো। দইটার চরিত্রটা মানে আজকালকার মেয়েদের যে অবসেশন বা মানুষের যেটা গোপন ফ্যান্টাসি থাকে, সেইখান থেকে ওই চরিত্রটাকে লেখা ভালো। সব কটা চরিত্রের মধ্যে ওই একটা ডার্ক ব্যাপার রয়েছে, মানে কেউই একদম সিধা সাদা চরিত্র না। সবথেকে সুন্দর লাগে হচ্ছে শেষের দিকে যেটা বললাম, যে সত্য মজুমদার আর তার মায়ের যে সম্পর্ক রাখি, তো সেই জায়গাটা খুব সুন্দর। মানে মা ছেলের এত সুন্দর সম্পর্ক, মানে ভীষণ ভীষণ মিষ্টি আর কি। তো সত্য মজুমদার সেখানে যে জায়গায় নিয়ে যায় নিজেকে, তো আপনি মানে চোখে জল বেরোতে বাধ্য আর কি। মানে তাদের মধ্যেও তো এটা থাকছে না, মানে সে এতদিন ভাবছে যে তার বাবার পরিচয় আমাকে জানে, এখনো লোকজন আমাকে বাবার পরিচয় ছিল, কারণ আমার বাবা এরকম একটা কাজ করেছে। এই তো আর কথা বাড়াচ্ছি না, দারুণ গল্প, মানে একদম হেভি লেগেছে সেরকম বলবো না, কিন্তু ঠিকঠাক, মানে অনেকদিন পর একটা ভালো জিনিস পড়লাম, পড়ে ভালো লাগলো। এবার আপনারাই পড়ুন, বা যারা পড়েছেন তারা জানাবেন অবশ্যই কমেন্ট করে যে কেমন লাগলো, কোন জিনিসটা আমার মানে আমি যেরকম ভাবে বললাম, আমি যে আঙ্গিকে বললাম, তো সেরকম ভাবে আপনি ফিল করতে পেরেছেন নাকি, বা সেরকম ভাবে আপনি ভেবেছেন নাকি, তো সেটা জানাবেন। আর যারা পড়েননি অবশ্যই পড়বেন। সুচেতা ভট্টাচার্যের যারা ফ্যান তাদের তো অবশ্যই পড়া উচিত। আমি পড়তে পড়তে ভাবছিলাম যে বইটা এতদিন ধরে মানে উইশ লিস্টে রেখে দিয়েছিলাম, কেন পড়ি। মানে দারুণ ছোট্ট বই হলেও একটু ধীরে ধীরেই পড়তে হবে, মানে এত বেশি ইভেন্ট। তো মানে হ্যাঁ, একটা সময় পর আপনি গতি পেয়ে যাবেন, কারণ খুব গতিতেই এগোয় আর কি, অনেক কিছু হয়, অনেক হ্যাপেনিং। তো আজকের মতো এটুকুই থাক, আর বাড়াচ্ছি না। তো আমি অরিক, এই চ্যানেলে আমি বাংলা বই, বাংলা উপন্যাস নিয়ে কথা বলে থাকি। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন অনেক অনেক ধন্যবাদ। অলরেডি অনেক বড় হয়েছে ভিডিওটা, তো যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব।